আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের সঙ্গে আলোচনার জন্য আমেরিকা আবারও একটি প্রস্তাব পাঠিয়েছে। আমেরিকা ইরানকে বার্তা দিয়েছে এবং কিছুটা নরম মনোভাবও দেখিয়েছে। তারা বলছে আপনারা আলোচনা করুন এবং কিছুটা কোমল সুরে বলেছে যে আমরা কোন একটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারি। ডোনাল্ড ট্রাম্প তো খোলাখুলিভাবে বলেই দিয়েছেন, ইরানের সঙ্গে লড়াই করা বা সংঘর্ষ চাওয়া আমাদের উদ্দেশ্য নয়, বরং আমরা চাই ইরান উন্নতি করুক, ইরানের মানুষ সফল হোক এবং দেশ দ্রুত অগ্রসর হোক। যদি ইরান আমাদের সঙ্গে কোনো সমঝোতা চুক্তি করে তাহলে তার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এখন এই বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যেই অনেক দেশের নাম সামনে আসতে পারে, কারণ মধ্যস্থতা করার জন্য অনেক দেশ সক্রিয়। কাতার ইতিমধ্যে চেষ্টা করছে যাতে আমেরিকা ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়, তবে এটা টালবাহানাও হতে পারে। আগেরবার যখন ইরান ও আমেরিকার মধ্যে কথা হচ্ছিল তখন আমেরিকা কেবল অভিনয় করছিল আলোচনা করার, যাতে ইরান সেই সময় ব্যস্ত থাকে এবং পেছন দিক থেকে হঠাৎ করে আমেরিকা হামলা চালাতে পারে। ইরানি এক মহিলা কর্মকর্তা ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে হ্যাঁ, আমাদের কাছে বার্তা এসেছে, আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আবারও আলোচনায় ফিরতে চায়, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি। ওদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনের মতোই বিস্ফোরণ ঘটছে। সিরাজ অঞ্চলে গ্যাস ফিল্ডে যে বিস্ফোরণ ঘটেছে তাতে গোটা ইরান কেঁপে উঠেছে। অন্যদিকে একজন মার্কিন সিনেটর বলেছেন, আমি প্রতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলি এবং প্রতি সপ্তাহেই তাকে বলি আমাদের ইরানে বোমা হামলা চালানো উচিত। তিনি আরও বলেছেন এটাই হতে পারে প্রেসিডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত। Was the decision to launch the bombing raid on the Iran nuclear facilities. I can tell you I was on the phone with the president every single week urging him to do that, and I will tell you there are other voices within the administration and without. ওদিকে ইরান বর্তমানে একটি বড় সংকটের মুখে, তা হলো পানির অভাব। সে রিজার্ভ স্টেশনে এখন মাত্র 2 সপ্তাহের পানি অবশিষ্ট আছে। এদিকে এক রুশ কর্মকর্তাকে এক নারী সাংবাদিক জিজ্ঞেস করেন, আপনারা কি ইরানকে অস্ত্র সরবরাহ করছেন? ইরান যা চাইছে আপনারাও কি তা দিচ্ছেন? রুশ কর্মকর্তা উত্তর দেন, এই মুহূর্তে আমরা সম্পূর্ণভাবে ইরানের সঙ্গে যুক্ত আছি। ইরান যা কিছু প্রয়োজন বলছে আমরা তা সরবরাহ করছি। ইরানের সঙ্গে আমাদের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার কোনো সীমাবদ্ধতা নেই। আমরা সেই সমস্ত সরঞ্জাম সরবরাহে নিয়োজিত আছি যা তাদের প্রয়োজন। Обратили внимание, что в мирном плане Дональда Трампа говорится только о секторе Газа. এই বক্তব্য একদম সঠিক প্রমাণিত হচ্ছে। প্রমাণ হিসেবে দেখা গেছে ইরানের মাটিতে রাশিয়ার কার্গো বিমান একের পর এক নেমে আসছে। এই কার্গো বিমানগুলো মূলত মিসাইল ও বোমা বহনে বিশেষভাবে দক্ষ। ওদিকে ইরানের কর্মকর্তারা প্রকাশ্যে জানিয়েছেন, হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে যখন ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছিল তার মৃত্যুর খবরটি তখন প্রথমে এভাবে ছড়িয়েছিল যে তার বাড়িতে বোমা পুঁতে রাখা হয়েছিল, কিন্তু পরে প্রমাণ হয় যে সেখানে আসলে মিসাইল হামলা চালানো হয়েছিল। মিসাইলটি সেই দিক থেকে নিক্ষেপ করা হয়েছিল যেখানে ইসমাইল হানিয়ার মোবাইল ফোনের সিগন্যাল ছিল, অর্থাৎ মোবাইল ট্র্যাক করে সরাসরি হামলা চালানো হয় এবং তেহরানের ভেতরেই ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এদিকে ইসরায়েলের ভেতরে ইসরায়েলি সেনাবাহিনী এক ইহুদি নাগরিককে আবারও গ্রেফতার করেছে। অভিযোগ সে ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। অন্যদিকে ইরানি শীর্ষ কর্মকর্তারা বলেছেন, যদি ইরান চায় তাহলে মাত্র 2 সপ্তাহের মধ্যেই আমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারি। তারা নিজেরাই স্বীকার করেছেন এই বিষয়টি, তবে এটাও বলেছেন আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আমাদের কঠোরভাবে নিষেধ করেছেন, তাই আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার ভাই, আপনি কাকে বিশ্বাস করবেন, ইরানকে নাকি আমেরিকান গোলাপি শুকর ডোনাল্ড ট্রাম্পকে, যার কোনো কথাই আজ পর্যন্ত সত্য প্রমাণিত হয়নি। ওদিকে ইসরায়েলি রিপোর্টে একটি তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলের সে রিপোর্টে বলা হয়েছে যে উত্তর কোরিয়া ইরানকে সাহায্য করছে তার পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন ও পুনরুদ্ধার করার জন্য। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 12 দিনের যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান। তারা দুজন মিলে তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেছিল আমাদের ক্ষতি করার জন্য, কিন্তু আমাদের কিছুই হয়নি। তিনি আরও বলেন, এখন পুরো দুনিয়ার কাছে পরিষ্কার যে ইসরায়েল আমেরিকা ছাড়া কিছুই নয়। আমেরিকার অনুমতি ও সমর্থন ছাড়া ইসরায়েল কখনো কোনো দেশের সঙ্গে লড়াই করতে পারে না। আমেরিকার শক্তি ও সম্মতিতেই ইসরায়েল আমাদের উপর হামলা চালিয়েছে এবং এতে প্রমাণিত হয়েছে যে ইসরায়েল আমেরিকার ছায়া ছাড়া টিকতেই পারে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক চপেটাঘাত করেছেন আমেরিকার মুখে। তিনি বলেছেন, আমাদের কোনো ইচ্ছা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই আমেরিকার সঙ্গে কথা বলার, আমরা সামান্যতম আগ্রহ রাখি না, আর যদি কখনো আলোচনা হয়ও তাহলে আমাদের মিসাইল শক্তি নিয়ে কোনো আলোচনা হবে না।
শেষে তিনি স্পষ্ট করে বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কখনোই বন্ধ করব না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই ভিডিওটি দেখুন। তিনি নিজ দেশের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছেন, সেখানে বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ঘোষণা দিয়েছেন, আমরা আমাদের নিউক্লিয়ার সাইটগুলোকে আরও শক্তিশালী ও আধুনিক করব। এই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিশেষজ্ঞরা বলেছেন, ইরান ইচ্ছাকৃতভাবেই তার বৈজ্ঞানিক ও পারমাণবিক ক্ষমতা আমেরিকা ও ইসরায়েলকে দেখাচ্ছে, যেন তাদের উস্কে দেওয়া যায়। অন্যদিকে ইসরায়েল তার পুরনো স্বভাব মতো আবারও লেবাননে হামলা চালিয়েছে। এই ভয়ঙ্কর হামলায় 4 জন লেবানিজ সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এদিকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবানন এখন একটি ধ্বংসপ্রাপ্ত দেশ, লুটপাটে ভরা। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই, না পানি না বিদ্যুৎ। ব্যাংকিং সিস্টেমও ভেঙে পড়েছে, সব কিছুই ধ্বংস হয়ে গেছে। বরং সেখানে হিজবুল্লাহ আরও শক্তিশালী হচ্ছে এবং তারা দেশটির নিয়ন্ত্রণ দখল করেছে। এই মন্তব্যের তাৎপর্য অনেকে বুঝবেন না, কিন্তু ভাবুন, এটাই সেই পশ্চিমা দেশ। আর সেই দেশেরই রাষ্ট্রপতি একসময় বলেছিল, যদি আমার পছন্দ মতো একজনকে লেবাননের প্রেসিডেন্ট বানানো হয় তাহলে দেশে শান্তি ফিরে আসবে। এখন লেবাননের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেই নির্বাচিত হয়েছেন, তবুও লেবানন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হুতি ও হিজবুল্লাহকে নিয়ে নেতানিয়াহুর একটি বক্তব্য সামনে এসেছে। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ লেবাননে নিজেকে পুনরায় শক্তিশালী করছে, ফিরে আসছে। তাই আমরা লেবাননের সরকারকে বলবো, তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করুন, তাদের গ্রেফতার করুন, নতুবা আমরা আপনাদের বিরুদ্ধে হামলা চালাবো। এভাবে নেতানিয়াহু হুতিদেরকেও হুমকি দিয়েছেন। একই বক্তব্যে তিনি আরও বলেন, হুতি আমাদের কাছে একটি গভীর সমস্যা, তাই আমরা সেটিরও মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। এখন লেবাননের ভেতর থেকে একটি ভিডিও এসেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হিজবুল্লাহ নিহত ব্যক্তিদের জানাজার দৃশ্য। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জানাজার সময় তাদের শেষ রীতি অনুযায়ী একটি অনুষ্ঠান হয়েছে। ইসরায়েল ড্রোন হামলা করে যাদের হত্যা করেছে, সেখানে তাদের সেই যোদ্ধাদের ছবিগুলো প্রকাশ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, এরা শিয়া সম্প্রদায়ের লোক। তাদের শোক পালন করতে দেখা যাচ্ছে জানাজার পর্বে। এটি হিজবুল্লাহ। ভাবুন তো, এই হিজবুল্লাহ প্রায়শই শিয়া সুন্নি পার্থক্য ভুলে সুন্নি ফিলিস্তিনিদের জন্য লড়াই করছে। ফিলিস্তিনে মাত্র 1% মানুষই শিয়া। দেখা যাচ্ছে এই হিজবুল্লাহ সেই শিয়া সুন্নি পার্থক্য ভুলে তাদের জন্য লড়াই করছে। হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়েছে এবং তাদের বহু যোদ্ধা নিহত হয়েছেন। এই বিষয়গুলো ভাবা উচিত। নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা ও হিংসা মুছে ফেললে সমস্ত ভাই মিলে জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। এদিকে এই দৃশ্যটি দেখুন। গাজা অঞ্চলে ইসরায়েলের রাস্তা দিয়ে বিভিন্ন দেশ থেকে যেসব সাহায্য সামগ্রী পাঠানো হচ্ছে, সেই পথে ইসরায়েলি দখলদাররা সেই সাহায্য থামিয়ে দিচ্ছে, ধ্বংস করছে, লুট করছে। ওদিকে এই দৃশ্যটিও দেখুন। গাজা যেসব এলাকায় যুদ্ধবিরতি চলছে, সিজফায়ার কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল এখন সেখানে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। গাজার অবস্থা এতটাই করুণ যে আল শিফা হাসপাতালের ভেতরে ঔষধের ঘাটতির কারণে শত শত রোগী মারা গেছেন। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত হিসাব অনুযায়ী 236 জনকে ইসরায়েল হত্যা করেছে। যদিও সিজফায়ার চলছে, 600 জন আহত হয়েছে এবং গাজা থেকে আরও 502 জন ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন এই দৃশ্যটি দেখুন। গাজার এক হাসপাতালের উপর ইসরায়েলের ড্রোন ঘুরছে। এখন যে সমস্যা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হল পানির সমস্যা। গাজার মানুষের এখন দরকার পরিষ্কার পানির ট্যাঙ্কার। খাদ্য ও পানির ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। একটু এই দৃশ্যটি দেখুন। এই দৃশ্যটি দেখার পর কি আপনার মন চায় না গাজার মানুষের পাশে দাঁড়াতে? দেখুন, সেখানে খাবারের অভাব, পানির অভাব। এক মুহূর্তের জন্য ধরুন খাবার না থাকলেও চলবে, কিন্তু পানি তো থাকা জরুরি। পানি ছাড়া মানুষ কিভাবে বাঁচবে? অর্থাৎ মুখে বলা হচ্ছে সিজফায়ার চলছে, ইসরায়েল বলছে তারা গাজায় সাহায্যের ট্রাক ঢুকতে দিচ্ছে, কিন্তু মাঠের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। যেখানে সাহায্য পৌঁছানোর কথা সেখানে কোনো সহায়তা পৌঁছাচ্ছে না। অন্যদিকে ইসরায়েল গাজাকে 2 ভাগে ভাগ করে ফেলেছে, একটি সীমানা তৈরি করেছে। স্থানীয় মানুষটিকে দেখুন। গাজার এই তরুণ বলছে, হলুদ রঙের পাথর জায়গায় জায়গায় রেখেছে সীমারেখা হিসেবে। যদি আমি এই পাথর পার হয়ে ওপাশে যাই তাহলে সেখানে স্পষ্ট লেখা আছে এবং ঘোষণা করা হয়েছে ইসরায়েল আমাদের গুলি করে মেরে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।